দেখে এলাম এই বছরের বহু প্রতীক্ষিত বাংলা ছবিগুলোর মধ্যে একটি হেমলক সোসাইটির সিকুয়েল কিল বিল সোসাইটি। তো এই ছবি কি হেমলক সোসাইটির লেগেসিটাকে ধরে রাখতে পারলো, নাকি সৃজিত মুখার্জির অন্যান্য সিকুয়েল প্রিকুয়েলগুলোর মতোই ধারালো? সেটাই ডিসকাস করবো এই ভিডিওতে। যদিও এটা হেমলকের সিকুয়েল, তবে হেমলক সোসাইটির বোঝাটাকে যদি সাইডে সরিয়ে কিলবিল সোসাইটিকে একটা স্ট্যান্ড এলোন ছবি হিসেবে দেখা যায়, সেটা একটা বেটার ভিউইং এক্সপিরিয়েন্স হয়। হেমলকের নস্টালজিক ভ্যালু, অর্থাৎ হেমলকের গান, তার মিউজিক, সুর, কিছু দৃশ্যের সাথে এর মিল থাকলেও কিলবিল সোসাইটি স্বতন্ত্র একটা গল্প বলে। এটা ঠিক হেমলক সোসাইটির কন্টিনিউয়েশন বা ওই গল্পটাকেই ধারাবাহিকভাবে ধরে এগোচ্ছে এটা বলা যায় না। আপনি ঠিকই শুনেছেন, আমি নিজে সুপারি আপনাকে নিজে দিতে চাই। কিলবিল সোসাইটির গল্পটা কিন্তু ট্রেলারেই বেশ কিছুটা বোঝা যাচ্ছে যে একজন ইনফ্লুয়েন্সার কাম অ্যাক্ট্রেস খুব ডিপ্রেসড হয়ে সুইসাইড করার প্ল্যান করছে, কিন্তু সুইসাইড করার সাহস সে পাচ্ছে না। তো সে একজন কন্ট্রাক্ট কিলার ভাড়া করছে এবং সেই কন্ট্রাক্ট কিলার হিসেবেই আসছে আনন্দকর অথবা মৃত্যুঞ্জয়কর। এবং এই গল্পের অনুপ্রেরণা ঠিক কোথায় সেটাও পরিচালক প্রতি ইন্টারভিউতে গিয়ে হ্যামার করে এসছেন দর্শকদের মনে। যখন অ্যাঞ্জেলিনা জোলির জীবনে একটা ঘটনা আমরা জানতে পারলাম যে উনি যখন কম বয়সে আত্মঘাতী হওয়ার কথা ভাবছিলেন, একজন ভাড়াটে খুনেকে উনি একজন কন্ট্রাক্ট কিলারকে যোগাযোগ করেছিলেন তাকে মারার জন্য, এবং সেটাকে সেইভাবে সাজানোর অভিপ্রায় ছিল। কিলবিল সোসাইটি দেখতে দেখতে যে লজিক্যাল প্রশ্নগুলো আসে আমাদের মনের মধ্যে, যে আনন্দকর এখনো কি করে বেঁচে আছে, অথবা এরকম একটা মানুষ যে মানুষকে প্রো লাইফ ট্রিটমেন্ট দিত, মানুষকে জীবনের পথে ফেরাতো, সে হঠাৎ করে কন্ট্রাক্ট কিলার হয়ে গেল কি করে, এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আসতে থাকে। এবং এই প্রশ্নগুলোর উত্তর পরিচালক একদম আন্ডারলাইন করে করে উত্তর দিতে থাকে গোটা ছবির মধ্যে। কোনো সার্টিলিটি সেটার মধ্যে নেই। এর বেশি গল্প জানতে হলে আপনাকে ছবিটা দেখতে হবে। কিলবিল সোসাইটিতে গোটা ছবিটা জুড়েই প্রচুর মেটা কমেন্ট্রি আছে, অর্থাৎ ফিল্মের টেক্সটের বাইরে গিয়েও বাইরের মানুষের সাথে কমিউনিকেট করছে সেই সংলাপগুলো। তো আমরা যেরকম শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের যে ফ্যামিলি ড্রামাগুলো হয়, অথবা রিসেন্টলি রাজ চক্রবর্তী করলো, সেগুলোকে নিয়ে যেরকম টুকটাক খিল্লি করি, এই ছবিতেও প্রচুর খিল্লি চাটন আছে সেই ছবিগুলোকে কেন্দ্র করে। এছাড়াও যে সমস্ত রাজনৈতিক চরিত্রদের আমরা বিভিন্ন খবরের চ্যানেলে, সেখানে প্যানেল ডিসকাশনে দেখতে পাই, তারাও এই ছবির মধ্যে আছে একটা ছোট অংশে। এবং সেখানে শতরূপ ঘোষ বঙ্গাইকে নিয়ে একটা সংলাপ দেয় যেটা ভীষণ ফানি। তো এই মেটা কমেন্ট্রিগুলো এই সিনেমার ক্ষেত্রে রিয়েলি ফান টু ওয়াচ। আর কিলবিল সোসাইটির অভিনয় নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে সবার প্রথমে যে লোকটির কথা বলবো, বিশ্বনাথ বসু। তার অভিনয় ভীষণভাবে মনে দাগ কেটে যায় এবং এই চরিত্রটার মধ্যে দিয়েই অধিকাংশ মেটা কমেন্ট্রি ডিরেক্টর করতে চেয়েছেন, এমনকি নিজেকেও তিনি খিস্তি দিয়েছেন এই চরিত্রটার মধ্যে দিয়েই। হেমলক সোসাইটির ক্ষেত্রে কি হয়েছিল, বহু পার্শ্ব চরিত্র ছিল এবং সেই চরিত্রগুলো এখনও আমাদের মনে থেকে গেছে। কিলবিল সোসাইটির ক্ষেত্রে যে পার্শ্ব চরিত্রটা এবং যে একমাত্র পার্শ্ব চরিত্রটা সবার মনে থেকে যাবে, তিনি হচ্ছে বিশ্বনাথ বসু। তোমাকে না মরতে হবে। বহু বছর পর পরমব্রত চট্টোপাধ্যায়কে আনন্দকরের ভূমিকায় দেখে জেনুইন ভাল লাগে। তার যে কথা বলার ধরন ছিল, পানিং ছিল, এগুলো আমরা রিয়েল লাইফে প্রচুর ব্যবহার করেছি। এই ক্যারেক্টারটা একটা জেনারেশনের কাছে প্রচণ্ড ইন্সপিরেশনাল। এবং সে 12 বছর পর যখন ফিরে এসছে, এখনও তার চোখা চোখা সংলাপ আছে, তার পান করার স্বভাব এখনও যায়নি, কিন্তু সে যেন আরেকটু শান্ত, আরেকটু স্থিতদি, এবং ক্যারেক্টারটার মধ্যে একটা ম্যাচিউরিটি এসছে। তো এই আনন্দকরের ক্যারেক্টার লেখাটা এবং তাকে যেভাবে পরমব্রত ফুটিয়ে তুলেছে, সেটা বেশ ভালো লাগে দেখতে। এবং ছবিটা শেষ হলেও আনন্দকর আমাদের সাথে হয়তো থেকে যায়। মুক্তোর মালা হয়ে শুধু বাঁদরটাকেই দেখলেন, আদরটাকে দেখলেন না। কি আটফাট বকছেন বলুন তো? আটো নয়, ভাটো নয়, হাট। হয়তো কৌশানী এই ছবিতে তার বেস্ট পারফরমেন্স দিয়েছে, যেটা পরিচালকরা সমস্ত ইন্টারভিউ এবং অন্যান্য জায়গা গিয়ে প্রচার করছিল, কিন্তু তারপরেও তার অভিনয় ভালো লাগে না। তার বাংলার মধ্যে একটা অস্পষ্টতা রয়েছে, বিশেষ করে একটা ইংলিশের টান রয়েছে, যেটা একদম ভালো লাগে না। এবং তার অভিনয়ের জন্য অনেক ইমোশনাল দৃশ্য, যেগুলো পিক জায়গায় যেতে পারত, এবং এই ছবিতে প্রচুর ইমোশনাল দৃশ্য আছে, সেই জায়গাগুলো তার অভিনয়ের জন্য পড়ে যায়। তোমার আর আমার ইন্টিমেট ভিডিও লোকে পানুর মতো ওয়েবসাইটে দেখছে, আর তুমি জিজ্ঞাসা করছো যে কি হয়েছে। এছাড়া তুলিকা বসু, সন্দীপ্তা, এদের অভিনয় খুব ভাল লাগে। আর কিলবিল সোসাইটির সংলাপে যদি আসি, এর সংলাপ হেমলকের মতন মনে দাগ কাটা নয়। হেমলকের বহু সংলাপ যেমন আমরা এখনো বলি, ওর পানগুলো যা ছিল সেগুলো এখনো আমাদের মুখে মুখে থাকে, যেরকম মেঘনা চাইতেও জল, যে ফেলুদাও বুঝবে, মেরুদাও জানবেন, আবার দেরিদাও জানবেন, এই সমস্ত সংলাপ আমাদের মনে আছে। এই ছবির ক্ষেত্রে সেটা হবে কিনা জানি না, তবে এর মেটা কমেন্ট্রিতে যে সংলাপগুলো এসছে সেগুলো ভীষণ এন্টারটেন করে। এছাড়া এর ইমোশনাল টার্নটা এত বেশি যে সংলাপের ঘাটতিটা হয়তো কোথাও পুষিয়ে যায়। এবার আসি এস্থেটিক্সে। দ্য এস্থেটিক্স অফ দিস ফিল্ম ইজ রিয়েলি প্যাথেটিক। আমার নাম মাই নেম ইজ শ্যামল, আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি। মানে এই ছবির সিনেমাটোগ্রাফি হোক, সেট ডিজাইন হোক, এই সমস্ত কিছু দেখলেই বোঝায় আরেকটা 12-13 দিনের প্রজেক্ট, যেটা খুব তাড়াতাড়ি নামানো হয়েছে।
আমরা যদি হেমলক মনে করি, হেমলকের না বহু দৃশ্য হ্যান্ডেল ক্যামেরায় শ্যুট, মানে ক্যারেক্টারের যে চাঞ্চল্যতাটা সেটা ওই সিনেমাটোগ্রাফির মধ্যে দেখা যাচ্ছিল। এই ছবির ক্ষেত্রে সেটা হয় না, যদিও শেষ 15-20 মিনিটের সিনেমাটোগ্রাফি খুব ভালো লাগে, কারণ তখন সেটা পাহাড়ে চলে যায় এবং শেষের দিকে ছবিটা যে ইমোশনাল হাইতে চলে যায়, সেখানে যেন সংলাপগুলো ছবিটাকে বেশি ভারাক্রান্ত করে তোলে। যদিও এটা হেমলকের সিকুয়েল এবং হেমলক নোন ফর ইটস ডায়লগ, বাট এই ছবির ক্ষেত্রে শেষের দিকে ওই ইমোশনাল হাইতে সংলাপগুলো যেন ইমোশনটাকে কোথাও গিয়ে ক্ষুণ্ণ করে দেয়। সেখানে যদি কিছু নুয়ান্সেস থাকতো, কেবল মিউজিকের ব্যবহার বেশি থাকতো, আমার মনে হয় সেটা বেশি ভালো লাগতো। হেমলক সোসাইটির গানগুলো এখনও আমাদের প্লেলিস্টে বাজে, সেটা এই তো আমি চাই হোক, জল ফড়িং হোক, অথবা এখন অনেক রাত হোক। কিন্তু এই ছবির গানগুলো খুব একটা মনে দাগ কাটতে পারে না। তবে এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ কিছু জায়গায় খুব ভালো কাজ করে। এই রিভিউটা থেকে আপনারা মোটামুটি বুঝতেই পেরেছেন হেমলক সোসাইটির আমি ঠিক কতটা বড় ভক্ত এবং আনন্দ করারও ঠিক কতটা বড় ভক্ত। কিন্তু হেমলক সোসাইটির লেগেসিটাকে যদি বাদ দিই এবং এটাকে একটা স্ট্যান্ডঅ্যালোন ছবি হিসেবে দেখি, ইটস এ ডিসেন্ট ওয়াচ। এই ছবিতে যে সমস্ত সমস্যা নিয়ে ডিল করা হচ্ছে সেগুলো প্রেজেন্ট ডেতে খুবই রেলিভেন্ট। হেমলক সোসাইটিতে তখন যে চরিত্রকে দেখানো হয়েছিল মেঘনা, তার যে সমস্যাগুলো ছিল সেগুলো যেরকম 2012-13 সালে খুব রেলিভেন্ট ছিল, তেমনি আজকে পূর্ণার চরিত্রের সমস্যাগুলো 2025 সালে বেশ রেলিভেন্ট। তাছাড়া এই ছবিতে যে সমস্ত লজিক্যাল প্রশ্ন আমাদের মনের মধ্যে ওঠে সেগুলোকে ডিরেক্টর খুব দায়িত্ব নিয়ে জাস্টিফাইড করে দেয়। যতই আন্ডারলাইন দিয়ে হোক, সেটাকে লজিক্যাল লুপহোল আর বলা যায় না। তো এই ছবিটা হয়তো হেমলকের মতো কাল্ট হবে না, এর সংলাপগুলো আমাদের মুখে মুখে ঘুরবে না, কিন্তু একটা ডিসেন্ট ওয়াচ হিসেবে, ওয়ান টাইম ওয়াচ হিসেবে কিল বিল সোসাইটি দেখাই যায়। আমার নাম মাই নেম ইজ শ্যামল, সি ডু নট ফর মাইন্ড।